জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সরকারের ছাত্র প্রতিনিধি রেখে রাজনৈতিক দল করলে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে, বিবিসি বাংলাকে জানালেন মির্জা ফখরুল থাকছে বিস্তারিত প্রতিবেদনে। দিকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করে যা বললেন সার্জিস আলম। সবশেষে জানিয়ে দেব মোদির ট্রাম্প কার্ডে শেখ হাসিনার ভাগ্য কতটুকু বদলাবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেওয়ার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রথম দ্বিপক্ষীয় বৈঠক করলেন জয়শঙ্করের সঙ্গে। যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর সঙ্গে প্রথম বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন। ওয়াশিংটনে দুই পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের পর বুধবার ব্রিফিংকালে এক প্রশ্নে জয়শঙ্কর সেখানে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে সংক্ষিপ্ত আলাপ হওয়ার কথা তুলে ধরেন, তবে এ নিয়ে বিস্তারিত আর কিছু তিনি বলতে চাননি। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেওয়ার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রথম দ্বিপক্ষীয় বৈঠক করলেন জয়শঙ্করের সাথে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নিতে এবং 4 দেশের জোট কোয়াড এর বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন সফরে রয়েছেন। ছাত্র জনতার তুমুল গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। সেই থেকে তিনি সেখানেই রয়েছেন। শেখ হাসিনাকে সেখান থেকে ফেরত আনা নিয়ে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতকে কূটনৈতিক চিঠি দিয়েছে। হাসিনার সেখানে থাকা নিয়ে উভয় দেশের কূটনৈতিক পর্যায়ে অস্বস্তি তৈরি হয়েছে। গণ আন্দোলন ঠেকাতে হামলা ও সহিংসতার ঘটনায় বিভিন্ন মামলা এবং হত্যা মামলার নাম এসেছে শেখ হাসিনার বিরুদ্ধে। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারির পর শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে সরকার। সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে আগের যে কোনো সময়ের চেয়ে অস্বস্তি চলছে। এই কারণে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ এলেও তা সংবাদ মাধ্যম ও কূটনৈতিক পর্যায়ে আলোচনায় আসে। কোয়াড বৈঠকের পাশাপাশি এদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। প্রশান্ত মহাসাগরে চীনা আধিপত্য রুখতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে 4টি দেশের এই নিরাপত্তা সংলাপ বা কোয়াডের যাত্রা শুরু হয়। দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, উভয় দেশের অংশীদারিত্ব শক্তিশালী করতে তারা প্রতিশ্রুতি দিয়েছেন। সুইজারল্যান্ডের দাভোসে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠকে তারা একে অপরের সঙ্গে পারস্পরিক শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিটে যোগ দিতে 4 দিনের সরকারি সফরে বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার বিকেলে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট সুইজারল্যান্ডের জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 25শে জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা এবং সংস্কার বিষয়ক বিভিন্ন মতামত তুলে ধরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে আগামী নির্বাচনে অংশ নিতে চায়। এক্ষেত্রে সরকারের নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না বলে মনে করেন মির্জা ফখরুল। সাক্ষাৎকারে আগামী নির্বাচনের ব্যাপারে ভাবনা, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ, সংস্কার প্রস্তাবের প্রতিক্রিয়া সহ আরও অনেক বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন তিনি। গত মঙ্গলবার 21শে জানুয়ারি বিবিসি বাংলাকে এই একান্ত সাক্ষাৎকার দেন বিএনপির মহাসচিব। নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি দ্রুত জাতীয় নির্বাচন চায় এবং এটি 2025 সালে জুন-আগস্টের মধ্যে করা সম্ভব বলে মনে করে। মির্জা ফখরুল মনে করেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে
তাদের দায়িত্ব পালনের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে। মূলত সরকারের মেয়াদ প্রসঙ্গে এক প্রশ্নে মির্জা ফখরুল এই কথা বলেন। তিনি বলেন, যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলে তারা নির্বাচন অনুষ্ঠান করা পর্যন্ত থাকবে, তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে সম্ভাব্য পরিবর্তন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে, কেননা এখানে আমরা জিনিসটা লক্ষ্য করেছি যে আপনারা ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার চিন্তা করছেন। সেখানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে তাহলে তো নিরপেক্ষতা থাকতে পারে না, এইটা হচ্ছে সম্ভাব্য কথা। কিন্তু যদি তারা মনে করে যে সরকারের থেকেই তারা নির্বাচন করবে তাহলে তো রাজনৈতিক দলগুলো মেনে নেবে না। তবে সরকারের নিরপেক্ষতা নিয়ে এখন কোনো প্রশ্ন তৈরি হয়নি বলে মনে করেন বিএনপির মহাসচিব। তার দলও তাই মনে করে বলে উল্লেখ করেন তিনি। সরকারের হাতে দেওয়া বিভিন্ন সংস্কার উদ্যোগ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার কার্যক্রমকে দীর্ঘায়িত এবং অকার্যকর মনে করেন। তিনি বলেন, বিএনপি ইতিমধ্যেই ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে, যার মধ্যে সংবিধান, বিচার ব্যবস্থা এবং নির্বাচন কমিশন সংস্কারের কথা উল্লেখ রয়েছে। যে কোনো পরিবর্তন বা সংস্কারের জন্য জাতীয় কনসেনসাস ঐক্যমত্য প্রয়োজন বলে মনে করেন তিনি। অন্তর্বর্তী সরকারের ভূমিকার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার ছাত্র আন্দোলনের প্রতিনিধি থাকলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলেও মনে করেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি মনে করে অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে যে আলোচনা চলছে তা অপ্রয়োজনীয় এবং এর সময় উপযোগিতা নেই। ছাত্রদের রাজনৈতিক দলে অংশগ্রহণের আপত্তি না থাকলেও তা সরকারের নিরপেক্ষতার প্রভাব ফেলতে পারে বলে মনে করেন তিনি। সংবিধান সংস্কার নিয়ে বিএনপির মহাসচিব বলেন, সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র বাদ দেওয়ার প্রস্তাব নিয়ে বিএনপি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। আর দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে বিএনপি নিজস্ব প্রস্তাব রাখতে চায়। বহুদলীয় গণতন্ত্রের ভবিষ্যৎ এবং আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সবসময় গণতন্ত্রে বিশ্বাসী এবং একনায়কতন্ত্র বা স্বৈরাচার শাসনের বিরুদ্ধে লড়াই করেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপির কোনো অবস্থান নেয়নি, কারণ এটি জনগণের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। মির্জা ফখরুল বলেন, বিএনপি মনে করে কিছু মহল ৭১-এর মুক্তিযুদ্ধকে পেছনে ফেলে দিতে চায়। বিএনপি এই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে আসছে, তবে ভুল ত্রুটি থাকলে তা দেখিয়ে দেয়। জুলাই গণহত্যায় শহীদ ও আহতদের পরিবারকে স্বাস্থ্যসেবা, আর্থিক সহায়তা ও দীর্ঘমেয়াদী সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন সার্জিস আলম। আজ বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে সার্জিস আলম বিষয়টি নিশ্চিত করেন। ফেসবুক পোস্টে সার্জিস আলম বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই। এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রতিক্রিয়া পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনা করবে। চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও সেখানে অফিসের প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসাবে দায়িত্ব পালন করছেন। সার্জিস আলম আরও বলেন, গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিংয়ের কাজ করবে, যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা সহ ৪ জন উপদেষ্টা রয়েছেন। স্বাস্থ্য, সমাজ কল্যাণ, স্থানীয় সরকার, আইসিটি। সাধারণ সম্পাদক নামে কোনো পদ এখন নেই। ফাউন্ডেশনের কার্যক্রম প্রসঙ্গে সার্জিস বলেন, এই ফাউন্ডেশনের প্রথম আর্থিক সহযোগিতা শুরু হয় ১ অক্টোবর, অফিস চালু হয় ১৫ অক্টোবর থেকে। আমি সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করি। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মহল বিভিন্ন মতামত দিচ্ছে বিশ্লেষকরা। ২০২৪ সালের ৫ই আগস্ট পদত্যাগের পর ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি দেশে ফেরেননি। তার বিরুদ্ধে আন্দোলন সংশ্লিষ্ট অসংখ্য মামলা রুজু হয়েছে, যা দ্রুত নিষ্পত্তির দাবি তুলেছে বিভিন্ন মহল। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিবর্তনের প্রভাব বাংলাদেশের রাজনীতিতে পড়তে পারে। তারা মনে করেন, ট্রাম্প প্রশাসন দ্রুত নির্বাচন আয়োজনের পক্ষে চাপ সৃষ্টি করতে পারে। নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক এই অবস্থানকে আরও জোরালো করবে।
তবে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতি বরাবরই নিরাপত্তা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং অর্থনৈতিক স্বার্থের দিকে বেশি মনোযোগী থাকবে বলেও মত দিচ্ছেন অনেকেই। এদিকে ট্রাম্পের ক্ষমতা আহরণে ইতিমধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ট্রাম্পের শপথ গ্রহণে বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক বলে উল্লেখ করেছেন। দলের নেতারা মনে করেছেন বিদায়ী বাইডেন প্রশাসনের তুলনায় ট্রাম্প প্রশাসন ভিন্ন কৌশল নেবে। ট্রাম্পের নীতিতে ভারতের লোভে শক্তিশালী প্রভাব থাকতে পারে বলে ধারণা করেছেন বিশ্লেষকরা। তাদের ধারণা, মোদির সঙ্গে ট্রাম্পের সম্পর্ক বাংলাদেশ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। যদিও শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং বাংলাদেশের রাজনীতিতে এই প্রভাব কতটা গভীর হবে তা নিয়ে এখনও স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। বিএনপি বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানাচ্ছে। এমতো অবস্থায় আন্তর্জাতিক সমর্থন নির্বাচনী প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে বলে আশা করা হচ্ছে। তবে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সুসম্পর্ক শেখ হাসিনার ভাগ্য ঠিক কতটুকু বদল আনবে সময় তা বলে দেবে।